Hello everyone. Today, as you can see on the screen, I'm going to introduce a new poem of your syllabus, which is entitled as Daybreak, written by H.W. Longfellow by H.W. Longfellow. So before I come into the discussion of the poem in detail, let us briefly know about the poet. So what you can see on the screen, that if you wish to know about the poet in very brief, okay, let's go forward. বলছে H.W. Longfellow, he was a 19th century American poet. So he was a poet who belonged to America. তাহলে আমেরিকার একজন কবি ছিলেন, and he was a poet of the 19th century, অর্থাৎ 1801 থেকে 1900 পর্যন্ত তার মধ্যেই তিনি কিন্তু তার লাইফ স্প্যান ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড হি ওয়াজ অলসো আ ট্রান্সলেটর। স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করো। সো হি ওয়াজ এ 19th সেঞ্চুরি আমেরিকান পোয়েট অ্যান্ড এ ট্রান্সলেটর, এবং তিনি কিন্তু ট্রান্সলেট করতেন, অর্থাৎ অনুবাদ করতেন বিভিন্ন ধরনের লেখা। হি ওয়াজ বর্ন ইন 1807 অ্যান্ড হি ডায়েড ইন 1882। ওকে, লেট আস নো মোর অ্যাবাউট হিম। বলছে হি ওয়াজ এ হাওয়ার্ড স্কলার। হাওয়ার্ড বলতে ইউনিভার্সিটি। হাওয়ার্ড ইজ দ্য নেম অফ এ ইউনিভার্সিটি। তো সেখানে তিনি একজন পণ্ডিত বা বিশারদ ছিলেন। কিভাবে না, হি ওয়ার্ক অ্যাজ এ প্রফেসর অফ ল্যাঙ্গুয়েজেস। তিনি ল্যাঙ্গুয়েজের প্রফেসর ছিলেন ইন হাওয়ার্ড ইউনিভার্সিটি। অ্যান্ড দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট হিম টু নো দ্যাট হি ওয়াজ ওয়েল ভার্সড বলতে তিনি খুব স্কিলফুল ছিলেন, দক্ষ ছিলেন ইন মেনি ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস। অনেকগুলো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ তিনি জানতেন, প্রায় 8টে মতো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজে তিনি খুব দক্ষ ছিলেন। সেগুলো কি কি? লাইক ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান, ল্যাটিন, সুইডিশ, এটসেট্রা। তাহলে হি ওয়াজ আ প্রফেসর অফ দি ল্যাঙ্গুয়েজেস। কেন বুঝতে পারছো? বিকজ হি ওয়াজ সো ওয়েল ভার্সড ইন মেনি ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস। তাহলে তিনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে যেহেতু দক্ষ ছিলেন, সো হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দি professor of languages in the Harvard University. Okay, let us know more about him. কি বলছে না, he was greatly influenced at the romantic literature. তো তিনি, যদি আমরা লিটারেচার হিসাবে ভাগ করি, লিটারারি পিরিয়ড হিসাবে ভাগ করি, তো সেক্ষেত্রে দেখা যায় হি বিলং টু দি ভিক্টোরিয়ান এরা। ঠিক তোমার কি বলবো, যে রোমান্টিক লিটারেচার বা রোমান্টিক এরার ঠিক পরেই আসছে ভিক্টোরিয়ান এরা। তো হি বিলং টু দি ভিক্টোরিয়ান এরা, এবং তিনি তার আগের যে লিটারারি পিরিয়ড, যেটা হচ্ছে রোমান্টিক লিটারেচার, সেটার প্রতি তিনি ভীষণ পরিমাণে অ্যাট্রাক্টেড ছিলেন। এবং তা আমরা কিন্তু তার লেখার মধ্যেও দেখতে পাবো। আমি এর আগে যে একটা ভিডিও পাঠিয়েছিলাম, ওয়েস্টমিনস্টার ব্রিজ, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেই কবিতাতে আই টোল্ড ইউ দ্যাট what are the basic features of a romantic poetry or romantic literature। সেখানে আমরা দেখেছিলাম যে লাভ ফর নেচার, প্রকৃতির প্রতি ভালোবাসা, তারপরে এক্সপ্রেশন অফ সেলফ ফিলিং, নিজের যে ফিলিংস সেগুলোর ব্যাখ্যা, বা কবিতাটা একটা লিরিক্যাল বা একটা ছন্দের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ কি একটা ছন্দে ভরা কবিতা। এগুলো কিন্তু রোমান্টিক লিটারেচারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেগুলো কিন্তু আমরা এই কবিতা অর্থাৎ ডেব্রেক এখানেও আমরা দেখতে পাবো। সাম অফ হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড, তার কিছু গুরুত্বপূর্ণ লেখা যেমন কি আ জালম অফ লাইফ, দ্য সংস অফ হিওয়াথা, হিয়াওয়াথা, দি ডে ইজ ডান, দি ক্রস অফ স্নো। এগুলো তোমরা জেনে রাখতে পারো, তার কিছু বিখ্যাত লেখার নাম, কবিতার নাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য পয়েন্ট ইউ নিড টু রিমেম্বার, আমি বলেছি দ্যাট হি ওয়াজ এ ট্রান্সলেটর, তিনি একজন অনুবাদক ছিলেন, এবং হি ওয়াজ দ্য ফার্স্ট এভার আমেরিকান, তিনি প্রথম আমেরিকান ছিলেন যিনি ট্রান্সলেট করেছিলেন ডিভাইন কমেডি নামক একটা কবিতা। ডিভাইন কমেডি ইজ আ ভেরি পপুলার পোয়েম রিটেন বাই দান্তে। দান্তে কে ছিলেন? একজন ইটালিয়ান পোয়েট ছিলেন, ইতালির একজন কবি। আর যেহেতু তিনি এই ইতালি, জার্মান, ফ্রেঞ্চ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ জানতেন, তাই তিনি প্রথম ডিভাইন কমেডি নামক যে কবিতাটা, হুইচ ইজ রিটেন বাই দান্তে,
সেটা তিনি ট্রান্সলেট করেছিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট এভার আমেরিকান টু ট্রান্সলেট ডিভাইন কমেডি, আ লং ন্যারেটিভ পোয়েম written by a Latin poet Dante. So it was a brief introduction to the poet and some of his famous achievements. তো এরপর আমরা একটু কবিতাটা সম্পর্কে জেনে নেব। I would briefly tell you about some basic information about the poem. তো প্রথমেই একটু বলি যে what does daybreak, অর্থাৎ এই যে daybreak শব্দটা এর অর্থ কি, what does it mean? না দেখতে পাচ্ছ daybreak refers to the morning. daybreak মানে কি, এমন একটা পয়েন্ট অফ টাইম, daybreak refers to such a point of time with which a new day begins. তাহলে একটা দিনের শুরু কি দিয়ে হয়, নিশ্চয়ই মর্নিং দিয়ে, বা যেটাকে আমরা ডন বলি, প্রাত বা ভোর। তাহলে daybreak এখানে অ্যাকচুয়ালি daybreak কি মিন করছে না, মর্নিং। তাহলে daybreak refers to the morning because a new day begins with a new morning. কারণ একটা নতুন দিনের সূচনা কি দিয়ে হয় না, একটা নতুন সকাল দিয়ে। তাহলে মনে রাখবো কি, যে কবিতার টাইটেলটা কি না, মর্নিং বা daybreak। তাহলে কবিতাটা কি নিয়ে, নিশ্চয়ই সকাল বা এই ধরনের কিছু একটা ব্যাপার নিয়ে, সেটা আমরা পরে দেখছি। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ ইট না, daybreak ইজ এ নেচার পোয়েম। আমি আগেই বলেছি যে অ্যাজ হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, he was influenced by the romantic literature, romantic period or romantic poets, তাহলে তার লেখার মধ্যে একটা কিন্তু ইনক্লিনেশন টু নেচার এটা আমরা পাবোই। এবং ডেব্রেকের মধ্যে আমরা কিন্তু একটা নেচারের গুরুত্বপূর্ণ পিকচার আমরা পাবো। এবং তাই জন্য এই ডেব্রেক পোয়েম, দ্য পোয়েম ইজ রিগার্ডেড অ্যাজ এ নেচার পোয়েম হুইচ ইজ পিওরলি লিরিক্যাল মানে যেটা ছন্দে ভরা, ছন্দে পরিপূর্ণ, একটা মিউজিক্যাল কোয়ালিটি আমরা পাবো। লিরিক্যাল বলতে যেখানে একটা মিউজিক্যাল কোয়ালিটি পাওয়া যায়। স্ট্রাকচার অফ দি পোয়েম, দ্য পোয়েম ইজ কম্পোজড অফ নাইন রাইমড কাপলেটস। তো এটা বোঝার জন্য তোমাদের কবিতার যে লাইনগুলো এটা আগে দেখে নাও। দ্য পোয়েম ইজ কম্পোজড অফ 9 রাইমড কাপলেটস, এটা আগে বুঝে নাও, তারপর আমি বোঝাচ্ছি যে রাইমড কাপলেটস ব্যাপারটা কি, একটু বুঝিয়ে দিচ্ছি। তো দেখো আমরা কবিতা, তো দেখো দিস আর দ্য ফার্স্ট 4 লাইনস অফ দি পোয়েম। একটু বোঝো যে রাইমড কাপলেটস ব্যাপারটা কি, বা 9 রাইমড কাপলেটস যেটা স্ট্রাকচার, সে বিষয়টাই বা কি, একটু বোঝার চেষ্টা করো। তো দেখো রাইমড কাপলেট কাকে বলে, প্রথমেই দেখতে পাচ্ছ যে এক একটা স্ট্যাঞ্জা, আর স্ট্যাঞ্জা ইজ অফ 2 লাইনস। তাহলে যখন কোনো স্ট্যাঞ্জা, when a stanza will be up to 2 lines, দুটো লাইনের স্ট্যাঞ্জা যখন হবে তাকে বলা হচ্ছে কাপলেট, মনে রাখবে। তাহলে a stanza of 2 lines are called কাপলেট। এবার বলছে রাইমড কেন বলছে, রাইম মানে দুটো লাইন যেগুলো রয়েছে একে অপরের সাথে ছন্দ মিলছে। কিভাবে দেখো, মনে করি যে সি আর মি, এগুলোকে যদি আমরা প্রোনাউন্স করি, উচ্চারণ করি, সি মি, ডাজন্ট দে রাইম টুগেদার, এগুলো কি ছন্দ মিলছে না? ডেফিনেটলি দে আর রাইমিং টুগেদার। তাহলে সি মি ছন্দ মিলছে। আবার ধরো লাস্টের লাইনটা বলি, লাস্টের ওয়ার্ডটা অন গন, তাহলে এদের ছন্দ মিলছে কি মিলছে না? ডেফিনেটলি দে আর অলসো রাইমিং টুগেদার। তাহলে এইভাবে এইরকম কাপলেট বা দুটো লাইনের জোড়া কতগুলো আছে? দেয়ার আর 9 সাচ কাপলেটস। তাহলে 9 কাপলেটস থাকা মানে কি, কতগুলো লাইনে কবিতাটা বিভক্ত সেটা আমরা দেখে নেব। তাহলে বুঝতে পেরেছো কাপলেট বলতে কি? তাহলে কাপলেট রেফার্স টু আ স্ট্যাঞ্জা which are composed of 2 lines. তাহলে 1 couplet equals to 2 lines, তাহলে 9 couplets equals to 2 into 9 অর্থাৎ 18 লাইন্স। তাহলে যদি পরীক্ষায় পড়ে বা তোমাদের জিজ্ঞাসা করা হয় যে হাউ মেনি লাইন্স আর দেয়ার ইন দি হোল পোয়েম, ডু নট ফরগেট টু সে দ্যাট দেয়ার আর 18 লাইন্স। আর যদি বলো কতগুলো কাপলেট বা স্ট্যাঞ্জা রয়েছে, দেন সে দ্যাট দেয়ার আর 9 স্ট্যাঞ্জাস ও 9 কাপলেটস। তাহলে রাইমড কিভাবে হচ্ছে বোঝাতে পেরেছি, অর্থাৎ যে দুটো লাইন একটা স্ট্যাঞ্জায় রয়েছে তারা একে অপরের সাথে ছন্দ মিলছে। ওকে, নাও লেট আস কাম টু দি নেক্সট পয়েন্ট, সেন্ট্রাল ক্যারেক্টার।
এই কবিতাটাতে একটা সেন্ট্রাল ক্যারেক্টার রয়েছে, কাকে দেওয়া হয়েছে? দ্য উইন্ড। উইন্ড মানে বাতাস। এবার প্রশ্ন হচ্ছে একটা বাতাস কি করে সেন্ট্রাল রোল প্লে করতে পারে? বিকজ আ উইন্ড ইজ এন ইনঅ্যানিমেট অবজেক্ট, একটা জড় বস্তু বা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বলতে পারি। কিন্তু আমরা যখন এর আগের কবিতাটা আলোচনা করছিলাম, দেন আই টোল্ড ইউ অ্যাবাউট এ রেটোরিক্যাল ফিগার অর আ ফিগার অফ স্পিচ, যেটাকে বলা হয় পার্সনিফিকেশন। তাহলে পার্সনিফিকেশনের মধ্য দিয়ে যে কোনো জড় বস্তুকে কিন্তু মনুষ্যরূপ দান করা যেতে পারে। তাহলে এখানে দ্য সেম থিং হ্যাজ বিন ডান। দ্য উইন্ড হ্যাজ বিন পার্সনিফাইড so that it can play the most important role in the whole poem. তাহলে কি বলছে? দ্য উইন্ড প্লেস দি সেন্ট্রাল রোল ইন দি পোয়েম। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। দ্য উইন্ড ইজ পার্সনিফাইড, তাহলে কি হচ্ছে না, বাতাসটাকে এখানে মনুষ্য রূপ দান করা হয়েছে। অ্যান্ড গিভেন দি রোল অফ আ মেসেঞ্জার। আর উইন্ডটা কিসের রোল প্লে করছে? একটা বার্তা বহক, মেসেঞ্জার, যে বার্তা বয়ে নিয়ে যায় কারো, অফ নেচার। তাহলে কার বার্তা বহন করছে? প্রকৃতির। তাহলে প্রকৃতি তাকে একটা বার্তা দিয়েছে। দ্য নেচার হ্যাজ প্রোভাইডেড দ্য উইন্ড আ মেসেজ, and the wind is playing the role of a messenger and spreading the news all across the world or all across the nature. তাহলে বাতাস কি করছে? সেই বার্তাটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। আর কি রয়েছে? টাইপ অফ দি ন্যারেটিভ। ন্যারেটিভের টাইপ বলতে কি বোঝানো হচ্ছে? না, আমরা ন্যারেট করা বলতে কি বুঝি? না, কোনো কিছুকে কে ন্যারেট করতে পারে? আইদার দি পোয়েট অর দি অথার, তিনি হয় পুরো কবিতা বা গল্পটাকে ব্যাখ্যা করেন বা বলেন, বা তিনি কোনো একটা ক্যারেক্টার চুজ করেন, সেই ক্যারেক্টারটা পুরো গল্পটাকে ন্যারেট করে। এই দুটো কিন্তু হয়। এছাড়াও আরেকটা হয়, সেটা হচ্ছে মিক্সড ন্যারেটিভ। মিক্সড ন্যারেটিভ বলতে যেখানে where the poet as well as the other character both are narrating in the whole piece of writing. তো এখানে কি দেখা যাচ্ছে না, উইন্ড সেও কিছুটা ন্যারেট করছে তার কথা, আবার কিছুটা পোয়েট ন্যারেট করছে। তাহলে এখানে মিক্সড ন্যারেটিভ আমরা দেখতে পাবো। দ্য পোয়েম ইজ ন্যারেটেড পার্টলি, কিছুটা, বাই দি পোয়েট অ্যান্ড পার্টলি বাই দি উইন্ড। ওকে, নাও কাম টু a very important point, theme of the poem. Theme, what is the theme? ওকে, এখানে থিম বলার আগে আমি একটু তোমাদের কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের থিমের কাছে নিয়ে যাই। আই উড লাইক টু রিমাইন্ড ইউ দি থিম অফ দি পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। সেখানে আমরা কি থিম দেখেছিলাম? দ্য পোয়েট ওয়াজ অ্যাপ্রিসিয়েটিং দি বিউটি অফ দি লন্ডন সিটি। তাহলে কবি কি করছিলেন? অ্যাপ্রিসিয়েট করছিলেন দ্য বিউটি অফ দি লন্ডন সিটি, অ্যান্ড ইট ওয়াজ দি ফিলিং অফ দি পোয়েট হুইচ ওয়াজ এক্সপ্রেসড ইন দি হোল পোয়েম। এখানেও আমরা একটা অ্যাপ্রিসিয়েশন পাবো, বাট নট অফ দি লন্ডন সিটি অর সাম আদার সিটিজ, বাট হিয়ার দ্য পোয়েট ইজ গোয়িং টু অ্যাপ্রিসিয়েট দি মর্নিং। তাহলে কবি এখানে অ্যাপ্রিসিয়েট করছেন কাকে? মর্নিংকে, অ্যাজ দি বেস্ট পার্ট অফ দি ডে। তাহলে সারাদিনের সবচেয়ে ভালো অংশ যদি কোনো কিছু হয়, অ্যাকর্ডিং টু দি পোয়েট ইট ইজ দ্য মর্নিং। তাই তিনি উইন্ডকে কাজে লাগিয়েছেন, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি কবিতাটা কবি লিখছেন মানে তিনি কাজে লাগিয়েছেন। তাহলে হি হ্যাজ এমপ্লয়েড দি উইন্ড অ্যাজ এ পার্ট অফ নেচার, একটা প্রকৃতির অংশ হিসাবে তিনি তাকে কাজে লাগিয়েছেন। কিসের জন্য? সো দ্যাট হি ক্যান স্প্রেড দি গুড নিউজ, একটা ভালো খবর যাতে সে ছড়িয়ে দিতে পারে। হোয়াট ইজ দ্য গুড নিউজ? দি অ্যারাইভেল অফ এ নিউ মর্নিং উইথ দ্য বিগিনিং অফ এ নিউ ডে। তাহলে একটা নতুন দিনের শুরু হচ্ছে একটা নতুন সকাল দিয়ে। সেই যে শুভ বার্তা, সেই যে মানে আনন্দের বার্তা, সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য উইন্ড হ্যাজ বিন এমপ্লয়েড অ্যাজ আ মেসেঞ্জার। এবং এর মধ্য দিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা কি না, অ্যাপ্রিসিয়েশন অফ দি মর্নিং। তাহলে মর্নিংকে কবি কি করছেন? অ্যাপ্রিসিয়েট করছেন, প্রশংসা করছেন, অ্যাজ দি বেস্ট পার্ট অফ দি ডে। তো এটা মোটামুটি কবিতা এবং তার সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো রিলেটেড যে ব্যাপারগুলো ছিল আলোচনা করলাম, কবি সম্পর্কে বললাম। নাও লেট আস রিড দি পোয়েম ইন বিটুইন দি লাইন্স। এবার আমরা কবিতাটা পড়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ দ্য পোয়েম ডে ব্রেক টেক্সট। ওকে, তো দেখো
কি বলছে, আ উইন্ড কেম আপ আউট অফ দি সি, আ উইন্ড কেম আপ উঠে এলো, আ উইন্ড কেম আপ আউট অফ দি সি, প্রথম লাইন, লুক এট দ্য ফার্স্ট লাইন। সো ফার্স্ট লাইনে আমরা কি জানতে পারছি যে হোয়াট ইজ দ্য সোর্স অফ দি উইন্ড, কি জানতে পারছি, সোর্স, এস ও ইউ আর সি ই। সো হোয়াট ইজ দ্য সোর্স অফ দি উইন্ড, ইট ইজ দি সি। ভালো করে বোঝো, তাহলে সমুদ্র থেকে উঠছে কি না বাতাসটা। সো দ্য উইন্ড ইজ অরিজিনেটেড ফ্রম দি সি, তাহলে সমুদ্রটা উঠছে কোথা থেকে, এই বাতাসটা উঠছে কোথা থেকে না সমুদ্র থেকে। সো দ্য সি ইজ দ্য অরিজিন, সি ইজ দ্য সোর্স অফ দি উইন্ড। তাহলে বাতাসটা উঠেছে, কোন বাতাসটা, দিস ইজ দি মর্নিং উইন্ড, হু উইল প্লে দি রোল অফ দি মেসেঞ্জার। তাহলে তাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে, হোয়াট রোল হ্যাজ বিন অ্যাসাইন টু হিম, হি উইল প্লে দ্য রোল অফ এ মেসেঞ্জার অ্যান্ড হি উইল স্প্রেড দি নিউজ, দি গুড নিউজ অ্যাবাউট দি অ্যারাইভেল অফ এ নিউ মর্নিং। তাহলে একটা নূতন সকাল যেটা আগত বা এসে গেছে, সেই সকালটাকে ওয়েলকাম করার জন্য, মানুষ যাতে সকালটাকে ওয়েলকাম করে, বা এই সকালটা কতটা গুরুত্বপূর্ণ সেটা মানুষকে জানানোর জন্য এই উইন্ড, হি ইজ প্লেয়িং দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল। তাহলে এ উইন্ড কেম আপ আউট অফ দি সি অ্যান্ড সেড, যখনই সে সমুদ্র থেকে উঠেছে, দ্য মোমেন্ট হি অ্যারোজ ফ্রম দি সি, যখনই সে সমুদ্র থেকে উঠেছে, হি মিটস, হঠাৎ করে তার দেখা হয়ে গেছে কার সাথে, মিস্ট, অর্থাৎ কুয়াশা। আমরা জানি যে বিশেষ করে উইন্টার সিজন, ইন দি উইন্টার সিজন, এখানে কিন্তু একটা পার্টিকুলার সিজনের কথা বলা হয়েছে, সেটা কি না উইন্টার সিজন, কারণ মিস্ট ইজ এ কমন ন্যাচারাল ফেনোমেনা অফ দি উইন্টার। সো উইন্ড ইজ এ কমন ন্যাচারাল ফেনোমেনা অফ দি উইন্টার, মনে রাখবে। তাই দ্য মোমেন্ট দি উইন্ড অ্যারোজ ফ্রম দি সি বা সারফেস অফ দি সি, সমুদ্রের উপরতল থেকে যখন বাতাসটা আবির্ভাব হয়েছে, হঠাৎ করে সে দেখছে কি, দ্যাট দ্য এয়ার ইজ কাভার্ড উইথ মিস্ট, চারিদিক কিসে ঢাকা না মিস্ট, অর্থাৎ কুয়াশায় ঢাকা। তাহলে একটা কুয়াশাচ্ছন্ন বাতাসের মধ্য দিয়ে, কুয়াশাচ্ছন্ন মানে পরিবেশের মধ্যে কি বাতাস ঠিকঠাক কমফোর্টেবলি ব্লো করতে পারে না, ইট ক্যানট ব্লো। বা আবার যদি বলি যে ওয়েন দ্য উইন্ড ব্লোজ, যখন বাতাস বইতে থাকে, তখন কি মিস্ট আর থাকে এক্সিস্ট করতে পারে না, সেটাও পারে না। তাহলে এখানে ব্যাপারটা সেটাই বোঝাচ্ছে কি না, বলছে যখন ওই উইন্ডটা কি করছে না সমুদ্র থেকে উঠছে এবং তার সাথে দেখা হচ্ছে মিস্টের, তখন সে তাকে বলছে যে ও মিস্ট, মেক রুম ফর মি, আই ওয়ান্ট টু ব্লো, আমি বইবো, আমাকে জায়গা দাও। তাহলে মিস্টকে বলছে ইউ প্লিজ নাও সেট অ্যাসাইড, তুমি সরে যাও, ইউ প্লিজ ডিসঅ্যাপিয়ার ফ্রম দি এনভায়রনমেন্ট, তুমি এই প্রকৃতি থেকে এখন সরে যাও, বিকজ নাও ইটস টাইম ফর মি টু ব্লো, তাহলে এখন আমি বইবো, তুমি তাহলে এখন সরে যাও। ইট হেল্ড দি শিপস, তাহলে প্রথম তার কার সাথে দেখা হলো, ফার্স্ট দি দি উইন্ড মিটস দি মিস্ট, মনে রাখবে, দিস ইজ দি ফার্স্ট ওয়ান, ফার্স্ট। তাহলে ফার্স্ট দি উইন্ড মিটস দিস মিস্ট, তাহলে কার সাথে দেখা হয়েছে, মিস্ট, এবং সেই মিস্টকে বলছে যে তুমি আমার জন্য জায়গা করে দাও, বিকজ আই ওয়ান্ট টু ব্লো, মেক রুম ফর মি, গিভ মি সাম স্পেস ফর ব্লোয়িং। নেক্সট সেকেন্ড কার সাথে দেখা হচ্ছে না, দ্য ম্যারিনার্স। তাহলে দ্য ম্যারিনার্সদের সাথে কখন দেখা হচ্ছে, দিস দ্য সেকেন্ড, দে আর দি সেকেন্ড। ম্যারিনার্স বলতে কি বোঝায় না, নাবিক, যারা জাহাজ পরিচালনা করে, ক্যাপ্টেন, সেলার্স। তো যখন উইন্ডটা তাহলে কি করেছে, বইতে শুরু করেছে, দ্য উইন্ড হ্যাজ স্টার্টেড ব্লোয়িং, এবং বইতে বইতে যখন একটা 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 হারবারের কাছে এসছে, একটা পোর্টের কাছে এসছে, পোর্ট মানে বন্দর, এবং সেখানে দেখছে ডকে, ফেরিঘাটে, মেনি শিপস আর স্ট্যান্ডিং স্টিল, অনেক জাহাজ সেখানে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, সেই জাহাজগুলো কেন দাঁড়িয়ে রয়েছে, দ্য শিপস আর ওয়েটিং ফর দি মর্নিং, তাহলে জাহাজগুলো অপেক্ষা করছে সকালের জন্য, বিকজ ওয়েন দ্য মর্নিং উড স্টার্ট দে উড স্টার্ট দেয়ার জার্নি, তাহলে মর্নিং যখন অ্যাপিয়ার করবে তারা তাদের জার্নি শুরু করবে, এই জন্য দে আর স্ট্যান্ডিং অ্যাট দি ডকস অফ দি পোর্ট, তাহলে বন্দরের ফেরিঘাটে তারা অপেক্ষা করছে। তাই when the wind was blowing and when the wind meets the ships, যখন তার দেখা হলো এই জাহাজের সাথে,
সে চিৎকার করে বলছে, হি ক্রাইড, চিৎকার করে বলছে, সেল অন। সেল অন মানে কি? তোমাদের যাত্রা শুরু করো। সেল অন, যাত্রা শুরু করো। ইয়ে ম্যারিনার্স, ও নাবিকরা, দ্য নাইট ইজ গন। তাহলে বলছে দিনের শুরু হয়েছে, দ্য নাইট ইজ গন, রাত চলে গেছে, রাত কেটে গেছে, নাও ইটস টাইম ফর ইউ টু স্টার্ট ইউর জার্নি। তাহলে এটা তোমাদের সময় যখন তোমরা তোমাদের জার্নিটাকে আবার শুরু করতে পারো। নাও দ্য মর্নিং হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যান্ড ইটস টাইম দেন দ্যাট ইউ ক্যান স্টার্ট ইউর জার্নি বিকজ দ্য নাইট হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড। তাহলে রাত্রি চলে গেছে, তাই বলছে যে তোমরা তোমাদের যাত্রা শুরু করতে পারো। তাহলে বোঝা গেল। তাহলে প্রথম তার দেখা হচ্ছে মিস্টের সাথে, সেকেন্ড ম্যারিনার্সদের সাথে। আচ্ছা, এটাকে আমি একটু সামারি করেছি, সেটাও তোমাদের কাছে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। বলছে হোয়াট উই লার্ন, আমরা কি শিখলাম 1 থেকে 4 লাইনে। দ্য উইন্ড হ্যাজ বিন পার্সনিফাইড অ্যান্ড এমপ্লয়েড বাই দি পোয়েট অ্যাজ দি মেসেঞ্জার অফ নেচার। তাহলে উইন্ডকে পার্সনিফাই করা হয়েছে, এমপ্লয়েড কাজে লাগানো হয়েছে, বাই দি পোয়েট কবির দ্বারা, অ্যাজ দি মেসেঞ্জার অফ নেচার প্রকৃতির বার্তাবাহক হিসাবে। টু স্প্রেড দি গুড নিউজ, একটা ভালো বা শুভ বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য, অ্যাবাউট দি অ্যারাইভেল অফ দি নিউ মর্নিং, একটা নতুন সকাল যেটা আসছে বা এসেছে তাকে ওয়েলকাম করার জন্য। হ্যাঁ, দ্য সোর্স অফ দি উইন্ড, তাহলে উৎস। হোয়াট ইজ দ্য সোর্স অফ দি উইন্ড? আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট ইট ইজ দি সি। তাহলে সমুদ্র থেকে সেই বাতাসটার উৎপত্তি হয়েছে। দেয়ারফোর দ্য উইন্ড স্টার্টস হিজ জার্নি ফ্রম দি সি। তাহলে আমরা ফাইনালি দেখতে পেলাম কি না, উইন্ড তার জার্নি কোথা থেকে শুরু করলো? সি থেকে। দ্য উইন্ড ফার্স্ট মিটস দি মিস্টস, তাহলে উইন্ড প্রথম কার সাথে তার দেখা হয়েছে? মিস্ট অর্থাৎ কুয়াশার সাথে। অ্যান্ড আস্কস হিম টু মেক স্পেস ফর হিজ ব্লোয়িং, তাকে বললো তুমি আমার জন্য জায়গা করে দাও, বিকজ আই ওয়ান্ট টু ব্লো। নেক্সট দ্য উইন্ড কেম অ্যাক্রস, তারপরে তার দেখা হচ্ছে কার সাথে? দ্য সেলার্স অর দি ম্যারিনার্স অফ দি শিপস, তাহলে জাহাজের নাবিকদের সাথে। হুইচ ওয়ার স্ট্যান্ডিং অ্যাট দি ডক, যারা দাঁড়িয়েছিল কোথায়? ফেরিঘাটে। এবং সেখানে দ্য উইন্ড আস্কস দেম, উইন্ড তাকে বলছে কি তাদেরকে? দেম টু, দ্য উইন্ড আস্কস দেম, সরি এখানে দাটা টু করবে, টু কমেন্স দেয়ার জার্নি। কমেন্স মানে হচ্ছে শুরু করা। তাহলে তারা যেন তাদের জার্নি বা যাত্রা শুরু করে, অ্যাজ দি মর্নিং হ্যাজ অলরেডি অ্যারাইভড, কারণ সকাল অলরেডি পৌঁছে গেছে। নাও we have already gone through the first 4 lines. Now we will try to find out the meanings and the explanation of line 5 to 8. And hurried landward far away. ভেরি ইম্পর্টেন্টলি এখানে একটু ভালো করে নোট করো। দেখো, এর আগে আমরা দেখলাম কোথায়? দ্য উইন্ড স্টার্টেড হিজ জার্নি ইন দি সি অ্যান্ড হি ওয়াজ ব্লোয়িং, বইতে বইতে তার দেখা হলো কার সাথে? শিপসের সাথে। নাও হি হ্যাজ অলরেডি অ্যারাইভ দি ল্যান্ডওয়ার্ড, সরি হি ইজ মুভিং ল্যান্ডওয়ার্ড। ল্যান্ডওয়ার্ড বলতে ভূমির দিকে বা মাটির দিকে। তাহলে সি বা ওয়াটার, ওয়াটার থেকে হি ইজ মুভিং টুয়ার্ডস দি ল্যান্ড। ভালো করে বোঝো, তাহলে ডিরেকশনটা এখানে বোঝানো হচ্ছে দ্যাট দ্য উইন্ড ইজ মুভিং ফ্রম ওয়াটার টু ল্যান্ড। তাহলে জল থেকে বা সমুদ্র থেকে কোথায় দিকে যাচ্ছে? ল্যান্ডের দিকে যাচ্ছে, মুভিং টুয়ার্ডস দি ল্যান্ড, তাহলে জমির দিকে, অ্যাকচুয়ালি মানে ভূমি, সয়েল, মাটির দিকে যাচ্ছে। তো বলছে অ্যান্ড হারিড, দ্রুত গতিতে যাচ্ছে, কারণ সকাল হয়ে গেছে বা সকাল চলে এসেছে। সেই সকালটাকে যেহেতু অ্যাজ দ্য মর্নিং হ্যাজ অ্যারাইভড, তাই ইমিডিয়েটলি হি হ্যাজ টু স্প্রেড দি নিউজ। তার দায়িত্বটা এমনই রয়েছে, তাকে টাইমলি সেই রেসপন্সিবিলিটিটাকে ক্যারি আউট করতে হবে। হি হ্যাজ টু ক্যারি আউট দি রেসপন্সিবিলিটি ইন প্রপার টাইম, কারণ এটা তো সম্ভব না দ্যাট হি উড স্প্রেড দি নিউজ অফ দি অ্যারাইভেল অফ দি মর্নিং ইন দি অ্যাট নাইট। তাহলে সে কি রাত্রে মর্নিংয়ের অ্যারাইভেলের কথা বলবে না? সো দ্য টাস্ক হ্যাজ টু বি ক্যারিড আউট প্রপারলি ইন টাইম। তাই বলছে সে দ্রুত গতিতে ল্যান্ডের দিকে দৌড়চ্ছে, ফার অ্যাওয়ে, দূরবর্তী অনেক ল্যান্ডের দিকে, কারণ হি হ্যাজ আ গ্রেট ডিউটি টু ফুলফিল, একটা বড় দায়িত্ব রয়েছে তার ফুলফিল করার মতো। হি হ্যাজ এ ভেরি গ্রেট ডিউটি টু ফুলফিল, এবং সেটা কি না, হি হ্যাজ টু স্প্রেড দি নিউজ টু এ লার্জ পার্ট অফ দি ওয়ার্ল্ড, চারিদিকে তাকে ছড়িয়ে ফেলতে হবে। তাই সে দ্রুত দৌড়াচ্ছে ল্যান্ডের দিকে, ফার অ্যাওয়ে, দূরবর্তী ল্যান্ডের দিকে।
ক্রাইং, এবং যেতে যেতে চিৎকার করে বলছে অ্যাওয়েক ইট ইজ দ্য ডে। যার সাথেই তার দেখা হচ্ছে মাঝে, সে চিৎকার করতে করতে যাচ্ছে এবং বলছে ইট ইজ দি ডে, এখন দিন, ইট ইজ দি ডে। অ্যাওয়েক, সবাইকে বলছে তোমরা উঠে পড়ো, অ্যাওয়েক ইট ইজ দি ডে, অ্যাওয়েক ইট ইজ দি ডে, অর্থাৎ সকলকে চিৎকার করতে করতে যাওয়ার সময় সে বলছে যে দিন এসে গেছে, তোমরা উঠে পড়ো। নাও ইট সেড আনটু দি ফরেস্ট, তাহলে অলরেডি আমরা দেখতে পাচ্ছি ল্যান্ডের দিকে যাচ্ছিল, হি ওয়াজ মুভিং টুয়ার্ডস দি ল্যান্ড, নাও হি হ্যাজ অলরেডি রিচড দি ল্যান্ড, কারণ ফরেস্ট ইজ সিচুয়েটেড নট অন ওয়াটার বাট অন দি ল্যান্ড। সো যেটা বললাম কি, যে তাহলে আমরা দেখছিলাম কি, what we found that the wind which was blowing from the sea towards the land, it has already reached the land, কারণ আমরা দেখলাম কি it said unto the forest, look at this one, look at this one, forest, forest মানে হচ্ছে জঙ্গল বা অরণ্য। তাহলে আমরা জানি that a forest is situated on the land, a forest can never be or a forest can never grow on the water। তাহলে যে ল্যান্ডওয়ার্ডের দিকে যাচ্ছিল, it has already reached the land and it has come close to a forest, এবং ফরেস্টের কাছে এসে ফরেস্টকে বলছে, it said unto the forest, shout, চিৎকার করে বলছে, shout, hang all your leafy banners out। একটু ভালো করে বোঝো, leafy banners এটা এক ধরনের একটা 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 a kind of picture, a kind of comparison। কিসের কম্প্যারিজন? লিফি ব্যানার্স। তো লিফি ব্যানার্স বলতে গাছের ডালে যে শুকনো পাতা যেগুলো আটকে থাকে তাকেই লিফি ব্যানার্স বলা হয়। তাহলে কি বললাম? ড্রাই অ্যান্ড ফেডেড, FADED, ড্রাই অ্যান্ড ফেডেড লিভস। তাহলে দ্য ড্রাই অ্যান্ড ফেডেড লিভস অফ দি ব্রাঞ্চেস আর হিয়ার কম্পেয়ার টু দি লিফি ব্যানার্স। যেন মনে হচ্ছে ব্যানারের মতো বা ফ্ল্যাগের মতো ঝুলছে ওই পাতাগুলো, একটা গাছের শাখা বা প্রশাখা থেকে শুকনো পাতাগুলো ঝুলছে। তো যেহেতু বাতাস বইছে, অ্যাজ দ্য উইন্ড ইজ ব্লোয়িং, স্বাভাবিকভাবে ন্যাচুরালি সেই পাতাগুলো ঝরে পড়বে, বিকজ অফ দি মোশন অফ দি উইন্ড, বাতাসের যে মোশন রয়েছে তার জন্য। তাই এখানে যে উইন্ড ফরেস্টকে বলছে যে নতুন দিন, আর নিউ ডে হ্যাজ স্টার্টেড, নাও ইউ শুড হ্যাং অল ইউর লিফি ব্যানার্স আউট। তাহলে তোমার উচিত কি? তোমার এই শুকনো বিবর্ণ যে পাতাগুলো সেগুলোকে ঝেড়ে ফেলা উচিত। বিকজ ইফ ইউ ডোন্ট শেক অফ ইউর লিফি ব্যানার্স, ইফ ইউ ডোন্ট রিমুভ ইউর ড্রাই অ্যান্ড ফেডেড লিভস, হাউ উড দি নিউ টুইগস, নিউ লিভস উইল গ্রো আপ। তাহলে নতুন পাতা, নতুন পল্লব কি করে জন্মাবে? তাই বলছে যেহেতু নতুন দিন, নতুন সকাল, তাই পুরনো জিনিসকে, পুরনো যে তার পাতা তাকে ঝেড়ে ফেলতে বলছে। আশা করি বোঝা গেছে। তো আমি এটারও একটা সামারি প্রিপেয়ার করেছি, লেটস হ্যাভ এ লুক অ্যাট দি সামারি অর দি বেসিক পয়েন্টস। তাহলে দ্য উইন্ড লেফট দি সি অ্যান্ড র্যান টু দি ডিরেকশন অফ দি ল্যান্ড। তাহলে উইন্ড সেটা সিটাকে ছেড়ে কোন দিকে দৌড়চ্ছে? ল্যান্ডের দিকে। হোয়াইল পাসিং থ্রু দি ল্যান্ড, যখন ল্যান্ড মধ্যে দিয়ে পাস করছে, হি মেড দি ফরেস্ট দেয়ার, সেখানে দেখা হলো কার? ফরেস্টের সাথে। দেয়ার হি রিকোয়েস্টেড দি ট্রিজ, সেখানে অ্যাকচুয়ালি ফরেস্টকে বলছে এবং ট্রিজদেরকেও বলছে, ট্রিজ অফ দি ফরেস্ট টু শেক অল দেয়ার ড্রাই অ্যান্ড ফেডেড লিভস, তারা যেন তাদের শুকনো এবং বিবর্ণ, অর্থাৎ বিবর্ণ বা শুকনো পাতা বলতে কি, যেগুলো বলতে পারো মৃত পাতা, দ্য ডেড লিভস, সেই লিভসগুলোকে মানে শেক অফ করতে বলছে, অর্থাৎ ঝেড়ে ফেলতে বলছে। সো দ্যাট দি ব্রাঞ্চেস ক্যান গিভ বার্থ, যাতে ওই ডালপালাগুলো, শাখা প্রশাখাগুলো জন্ম দিতে পারে নিউ অফশুটস অর টুইগস, নূতন পল্লব বা নূতন শাখা, নূতন ছোট ছোট পাতার।
আশা করি বোঝা গেছে। ওকে, তার পরের যে লাইনগুলো সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। নাও উই উইল ট্রাই টু রিড দি নেক্সট 4 লাইনস, অর্থাৎ এগুলো লাইন 9 টু 12। তো বলছে, তাহলে এখনো পর্যন্ত আমরা দেখলাম কোথায়, দ্য উইন্ড ওয়াজ ইনসাইড দি ফরেস্ট, তাহলে ইট ওয়াজ ক্রসিং দি ফরেস্ট, ফরেস্টকে ক্রস করতে করতে হঠাৎ করে যখন দেখলো যে চারিদিকে শুকনো গাছের মানে গাছের শুকনো পাতাগুলো ঝুলছে ব্রাঞ্চ থেকে, তখন ইমিডিয়েটলি হি দ্য উইন্ড টোল্ড দি ফরেস্ট টু শেক অফ অল দি ড্রাই অ্যান্ড ফেডেড লিভস। এখনো কিন্তু সে ক্রস করেনি, টিল নাও হি হ্যাজ নট ইয়েট ক্রসড দি ফরেস্ট। তো ওইখানেই ইট টাচড দি উড বার্ডস ফোল্ডেড উইংস, ওই যে যখন পেরোচ্ছিল, ওয়াইল হি ওয়াজ ক্রসিং, while the wind was crossing the forest, he found a wood bird. wood bird বলতে কাঠঠোকরা পাখি অ্যাকচুয়ালি, wood bird বা বলতে পারো এখানে ওই জঙ্গলে পাওয়া যায় এমন কোনো পাখি। the bird was sleeping with folded wings, পাখিটা কি করছিল, তখনও পর্যন্ত ঘুমোচ্ছিল। the bird was still asleep and his wings were folded, তখনও পর্যন্ত তার যে উইংস বা তার ডানাগুলো সেগুলো ফোল্ড করা ছিল। তো দ্য মোমেন্ট হি স দ্যাট দ্য বার্ড ওয়াজ স্টিল অ্যাসলিপ, সে মনে করলো যে না, এটা ঠিক না, ইটস নট রাইট, আই নিড টু ওয়েক আপ দি বার্ড, আমার উচিত পাখিটাকে জাগিয়ে তোলা, কারণ হি অলসো নিডস টু এনজয় দি বিউটি অফ দি মর্নিং, হি অলসো নিডস টু এনার্জাইজ হিম উইথ দি নিউ অ্যান্ড ফ্রেশ মর্নিং। তাই তাকে কি করলো, তার ওই যে ডানাগুলোতে টাচ করলো, ছুঁয়ে দিল, অ্যান্ড সেড, তাকে বলছে ও বার্ড অ্যাওয়েক অ্যান্ড সিং, একটা পাখিকে প্রকৃতির কিন্তু গায়ক বলা হয়। আ বার্ড ইজ কনসিডার্ড দি সংস্টার অফ দি নেচার, তাহলে পাখিরা কি করে, এই পুরো প্রকৃতিকে তাদের সুইট মেলোডিয়াস মিউজিক দিয়ে ভরিয়ে তোলে। আ বার্ড fills the earth with their sonorous, melodious and sweet music, তাই পাখিদের গান ছাড়া একটা সুন্দর সকালের সূচনা হতে পারে না। A beautiful day cannot start with the beautiful song of a bird, তাই বলছে ও বার্ড অ্যাওয়েক অ্যান্ড সিং, পাখি তুমি জেগে ওঠো এবং তোমার গান শুরু করো, সো দ্যাট দ্য আর্থ ইজ ফিল্ড উইথ ইয়োর মেলোডিয়াস মিউজিক। তারপরে দেখো, তাহলে প্রথমে আমরা দেখলাম কি, দ্য উইন্ড ওয়াজ দেয়ার অন দি সি, তারপরে সে সি থেকে চলে এলো ল্যান্ড, যেখানে তার প্রথমে ফরেস্টের সাথে তারপর পাখির সাথে দেখা হলো। নাও হি হ্যাজ ক্রসড দি ফরেস্ট, এবং সে পৌঁছে গেছে কোথায়, ফার্ম। দেখো ফার্ম এই শব্দটা ভালো করে দেখো, ফার্ম মানে অ্যাকচুয়ালি খামার, খামার আমরা কোথায় খুঁজে পাই জেনারেলি, ইন দ্য ভিলেজেস, তাহলে সে একটা ভিলেজে পৌঁছে গেছে অলরেডি। সো দি উইন্ড হ্যাজ অলরেডি রিচড আ ভিলেজ, এবং ওই ভিলেজে যখন খামার ঘরগুলোর ওপর দিয়ে যাচ্ছে, খামার ঘর বলতে কোনগুলো, যেখানে আমরা দেখেছি যে খড় বা এই ধরনের মানে ক্রপসগুলোকে স্টোর করা হয়, খামার ঘরগুলো, ওয়্যার দ্য ক্রপস আর স্টোর্ড, ক্রপস বলতে ফসলগুলোকে যেখানে স্টোর করা হয় বা গুছিয়ে রাখা হয়। তো সেরকমই একটা ফার্মের ওপর দিয়ে যেতে যেতে হঠাৎ করে তার চোখ পড়ে কোথায়, হি সাডেনলি কামস অ্যাক্রস এ চ্যান্টিক্লেয়ার। এই চ্যান্টিক্লেয়ার শব্দটাকে ভালো করে মনে রাখবে, চ্যান্টিক্লেয়ার মানে হচ্ছে, এটাকে আরও একটা শব্দ বলা হয় রুস্টার, RSSTER, রুস্টার মানে হচ্ছে কি মোরগ। তাহলে একটা রুস্টার গ্রামে কি রোল প্লে করে তোমরা নিশ্চয়ই ভালো করে জানো। A rooster or a chanticleer plays a very important role in awakening the people of the villagers. এখনো পর্যন্ত এই ব্যাপারটা কিন্তু দেখা যায়, যদিও এখন অনেকেই মোবাইলের অ্যালার্মে তার ঘুম অনেকের ভাঙে, but still in the villages, if you visit the villages, you can find that many of the villagers, they wake up from their sleep with the call of the chanticleer or the rooster, মোরগের ডাকের সাথে সাথে তারা কিন্তু তাদের ঘুম ভাঙে। তাহলে মোরগের ডাক, দ্য কল অফ দি রুস্টার প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন অ্যাওয়েকেনিং দি ভিলেজার্স। তাই যখন সে পেরিয়ে যাচ্ছিল ওই ফার্মগুলোর ওপর থেকে, তখন ওই চ্যান্টিক্লেয়ার বা মোরগ তাকে দেখে বলছে, ও চ্যান্টিক্লেয়ার, ইওর ক্ল্যারিয়ান ব্লো, ক্ল্যারিয়ান বলতে অ্যাকচুয়ালি সিঙা, যেটা দিয়ে কোনো কিছু শুভ সূচনা করা হয়। তাহলে একটা একটা মানে কি বলবো, জোরালো আওয়াজের কথা বলছে এখানে।
ইট স্পিক্স অ্যাবাউট আ ভেরি লাউড সাউন্ড। তো তাকে বলছে তুমি তোমার ক্ল্যারিয়ান, তুমি তোমার সিঙা। অ্যাকচুয়ালি সিঙা বলতে কি, কোনো যুদ্ধের সূচনা, যে একটা দেখেছো শঙ্খ জাতীয় একটা 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 এটা যন্ত্র বলবো না, একটা শঙ্খ জাতীয় ইনস্ট্রুমেন্ট দিয়ে করা হয়, যেটা একটা লাউড সাউন্ড বিয়ার করে। তো এখানে ক্ল্যারিয়ান ব্লো বলতে বলছে তুমি তোমার সিঙাটা বাজাও, অর্থাৎ তুমি ডাকো, ইউ স্টার্ট ইউর কল, দ্য ডে ইজ নিয়ার, কারণ মর্নিং স্টার্ট হতে চলেছে, দ্য মর্নিং ইজ অ্যাবাউট টু স্টার্ট। তাহলে তোমার দায়িত্ব কি, তুমি মানুষজনকে জাগিয়ে তুলবে, তাই বলছে তুমি তোমার ক্ল্যারিয়ান ব্লো করো, তুমি ইউ প্লিজ স্টার্ট কলিং শ্রিলি, তুমি তীক্ষ্ণভাবে চিৎকার করো, বিকজ দ্য ডে ইজ নিয়ার, কাছেই দিন। দেখা যাক এর সামারিটা একটু দেখে নিই। ইনসাইড দি ফরেস্ট দ্য উইন্ড সাডেনলি ফাইন্ডস এ উডবার্ড। তাহলে হঠাৎ করে একটা কার সাথে দেখা হয়, একটা উডবার্ড, যে কিনা ঘুমোচ্ছিল। ফাইন্ডস আ উডবার্ড স্লিপিং, হি টাচ দি বার্ড অ্যান্ড আস্ক দি বার্ড টু গেট আপ, তাকে বললো যে তুমি উঠে পড়ো, অ্যান্ড ফিল দি নেচার উইথ হিজ সুইট মিউজিক, এবং তাকে বলল যে তুমি তোমার মিষ্টি সঙ্গীত দিয়ে প্রকৃতিকে ভরিয়ে তোলো। তারপরেই ফ্রম দি ফরেস্ট নাও দ্য উইন্ড মুভস অন টু আ ভিলেজ। তাহলে উইন্ড কোথায় পৌঁছে গেছে, একটা ভিলেজে পৌঁছে গেছে। দেয়ার হি মিটস এ চ্যান্টিক্লিয়ার ও রুস্টার অ্যান্ড আস্কস হিম টু মেক শ্রিল নয়েজ, তীক্ষ্ণ চিৎকার করতে বলছে, টু অ্যাওয়েকেন দি ভিলেজার্স, তাহলে গ্রামবাসীদেরকে জাগিয়ে তোলার জন্য। Okay, now it is from line 13 to 16. Line 13 to 16 বলছে ইট whispered to the fields of corn। তাহলে সেই গ্রামের মধ্য দিয়েই কিন্তু এখনো পেরোচ্ছে, পেরোতে পেরোতে হঠাৎ মাঠ ভর্তি, অর্থাৎ মানে কি বলবো, ফসল ভর্তি একটা অনেকগুলো ক্ষেত বা জমি হঠাৎ ওই উইন্ডটা দেখতে পেয়েছে। তাহলে while he was crossing through the village he suddenly found a series of fields, বা বলতে পারো a cluster of fields, অনেকগুলো মাঠ দেখতে পেয়েছে, যেগুলো কি ফিল্ড অফ হারভেস্ট, যেগুলো হারভেস্ট মানে কি চাষের জমি ছিল, এবং যেখানে দ্য ফিল্ডস ওয়্যার ফুল অফ কর্নস, কর্নস মানে শস্য, তাহলে শস্যে পূর্ণ কিছু মাঠ এই বাতাসটা দেখতে পায়, এবং তাদেরকে দেখে কি বলছে, বলছে বো ডাউন, মাথা নত করো। মাথা নত কেন করতে বলছে, বো ডাউন, অ্যান্ড হেল, হেল মানে হচ্ছে গ্রিট, ওয়েলকাম করা, হেল মানে হচ্ছে গ্রিট বা ওয়েলকাম, ওয়েলকাম বলতে স্বাগত জানাও, দি কামিং মর্ন, মর্ন বলতে মর্নিং। তাহলে এখানে আরো স্পষ্ট করে বলছে, উইসপার্ড শব্দটার অর্থ হচ্ছে চুপি সাড়ে বললো, ধীরে ধীরে, ধীরে ধীরে ওই ফিল্ডস অফ কর্নকে বলছে যে বো ডাউন, মাথাটা নোয়াও। এবং আমরা অনেক সময় করি না, আমাদের থেকে বড় তাদেরকে মাথা নুইয়ে তাদেরকে ওয়েলকাম করি, গ্রিট করি, স্যালিউট করি, এখানে সেই পশ্চারের কথা বলছে, যেখানে when the morning would come they the morning will be welcome by the fields of corn by bowing down their heads, তারা তাদের মাথা নত করে ওয়েলকাম করবে কামিং মর্নকে। অ্যাকচুয়ালি যদি আমরা প্র্যাকটিক্যালি ভাবি ব্যাপারটা কীরকম, মনে করো একটা বাতাস বইছে, তাহলে স্বাভাবিকভাবে যখন বাতাস বইবে, তাহলে ওই কর্ন যে গাছগুলো, হ্যাঁ, তার যে স্টেমগুলো, অর্থাৎ তার যে কি বলবো, স্টেম বলতে তোমরা বুঝতে পারছো যে গাছের যে ওপরের অংশটা যেটা, হ্যাঁ, সেই কর্ন মানে কি, অর্থাৎ ওই দানা শস্যের যে ওপরের অংশটা গাছের, সেই গাছের অংশটা যখন বাতাস বইবে সেটা অটোমেটিক্যালি একটু বেন্ড করবে, একটু নুয়ে যাবে, সেই অংশটাকেই বলছে বো ডাউন। বো ডাউন মানে তখন, অর্থাৎ সকাল যেহেতু হয়ে গেছে, তাই তারা কি করবে না, তারা মাথা নত করবে, এবং ওই মর্নিং, কামিং মর্ন অর্থাৎ আগত যে সকাল, তাকে তারা কি করবে না, ওয়েলকাম করবে। ওকে, নাও look at the next two lines, but it shouted through the belfry tower, একটু বোঝো। তাহলে উইন্ডের ডিরেকশনটা বুঝতে হবে তোমাদেরকে এখানে। তাহলে উইন্ডের ডিরেকশনটা কিরকম, প্রথমে ফার্স্ট অফ অল হি স্টার্টেড হিজ জার্নি ফ্রম দি সি, হলো, নেক্সট হি এন্টার্স দি ল্যান্ড, ভালো করে বোঝো।
তাহলে সি, সেখান থেকে ল্যান্ড, আবার ল্যান্ডেরই একটা পার্ট হচ্ছে কি না ভিলেজ, সেখানে সে পৌঁছে গেল। সো ফ্রম দি সি টু দি ল্যান্ড, ল্যান্ডেরই একটা পার্ট হচ্ছে ভিলেজ। নাও ল্যান্ডের আরও একটা পার্টে সে নতুন করে অ্যাপিয়ার করছে, সেটা কোথায় না বেলফ্রি টাওয়ার কোথায় থাকে সেটা আমাদেরকে আগে জানতে হবে। বেলফ্রি টাওয়ার, তো এখানে আমি বলে রাখি সে একটা কান্ট্রি সাইডে প্রবেশ করছে, মানে বলতে পারো একটা টাউনে। তাহলে এখনো পর্যন্ত ভিলেজে ছিল, নাও দ্য দ্য বার্ড সরি দ্য উইন্ড হ্যাজ সিম্পলি পুট হিজ ফুটস্টেপস ইন এ টাউন, যেখানে দেখা যাচ্ছে কি দের ইজ এ চার্চ ইয়ার্ড। কি রয়েছে, একটা চার্চ ইয়ার্ড রয়েছে। চার্চ ইয়ার্ড বলতে চার্চ ইয়ার্ড, দেখো দেখতে পাচ্ছ, ইউ ক্যান সি। চার্চ ইয়ার্ড বলতে হচ্ছে একটা চার্চের প্রাঙ্গণ। তো চার্চের প্রাঙ্গণে সে হঠাৎ করে পৌঁছে গেছে। সো দিস ইজ দি ফাইনাল ডেস্টিনেশন অফ দি উইন্ড, এটা কিন্তু তার শেষ গন্তব্যস্থল। তো চার্চ ইয়ার্ডে পৌঁছে গিয়ে চার্চ ইয়ার্ডে কী থাকে, দুটো জিনিস চার্চ ইয়ার্ডে খুব কম্পালসারিলি পাওয়া যায়। একটা হচ্ছে চার্চ, আর দ্বিতীয় হচ্ছে একটা গ্রেভইয়ার্ড থাকে। গ্রেভইয়ার্ড মানে কবরস্থান। তো প্রথমে সে চার্চের ওপরে বা ওপর দিয়ে বাতাসটা যখন বইছিল, একদম ওপরে দেখবে একটা বৃহদাকার একটা বেল লাগানো থাকে। বেল কি বলবো, একটা একটা হিউজ বেল একটা টাওয়ারের মতো জায়গাতে চার্চের ওপরে লাগানো থাকে, একটা হিউজ বেল। তো সেই বেলটাকে যখন ছুঁয়ে প্রবেশ করছে, দ্য বেল স্টার্টেড রিঙ্গিং, এবং বেলটাকে বলছে, ইট শাউটেড থ্রু দি বেলফ্রি টাওয়ার, অ্যাওয়েক ও বেল অ্যান্ড প্রোক্লেম দি আওয়ার। কোন আওয়ারের কথা বলছে, দ্য আওয়ার রেফার্স টু দি মর্নিং। কারণ দেখবে চার্চে it is a very clear habit of the Christians, more specifically the Christians, তারা কি করে, they pray to God every morning and the evening। তারা সকাল সন্ধ্যা কিন্তু গডের কাছে প্রে করে, এবং তাদেরকে ওই মর্নিংয়ে যে প্রেয়ারটা করার মানে মানে তার একটা ডাক বা অ্যালার্ম কে দেয়, যে তাদের প্রেয়ারের টাইম হয়ে গেছে। সাপোজ দ্য টাইম অফ দি প্রেয়ার হ্যাজ রিচড, বা দে হ্যাভ টু প্রে নাও, সেটা তাদেরকে কে জানিয়ে দেয়, দি রিঙ্গিং অফ দি বেল। তাহলে বাতাসটা যখন বইছে তখন যে বেলটা বাজছে, তাদেরকে অ্যাকচুয়ালি এটা ইটস ইটস জাস্ট অ্যাক্টিং লাইক অ্যান অ্যালার্ম। তাদেরকে যেন বোঝানো হচ্ছে, মানুষজন বুঝতে পারছে যে সকাল হয়ে গেছে, নাও দ্য মর্নিং হ্যাজ অলরেডি অ্যাপিয়ার। এখানে তাহলে প্রোক্লেম দি আওয়ার বলতে, দ্য আওয়ার বলতে এখানে মর্নিংয়ের কথা বোঝানো হচ্ছে। তাহলে সকাল যে হয়েছে এটা কিন্তু মানুষ বুঝতে পারছে, এবং সেটার সাথে সাথে তারা দে আর টেকিং প্রিপারেশন টু গো টু দি চার্চ অ্যান্ড প্রে টু দি গড। তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য নিজেদেরকে প্রস্তুত করছে। তাহলে বোঝার চেষ্টা করো, আমরা এখানে দেখলাম যে ডিরেকশনটা কোথায় ছিল, সি, তারপর ল্যান্ড, তারপর ভিলেজ। নাও দ্য wind has already reached the final destination, which is a churchyard and which is almost situated in a town। তো সেখানে পৌঁছে গেছে, এবং সেখানে বেলফ্রি টাওয়ার, টাওয়ার বলতে একটা 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 একদম মানে চার্চের ওপরের যে অংশ টাওয়ারের মতো, সেখানে একটা বড় বেল আটকানো থাকে। আ ভেরি লার্জ বেল হ্যাংস দেয়ার, এবং সেই বেলটাকে ছুঁয়ে সে যেন মানুষকে জানাতে চাইছে যে দ্য মর্নিং হ্যাজ অ্যারাইভড, দ্য মর্নিং has turned up. Okay, let's see. But now the wind has reached the fields where crops are harvested. তো আমরা একটু সামারিটা দেখে নিই 13 থেকে 16 লাইনে। সেখানে দেখছি কি দ্য উইন্ড হ্যাজ রিচড, বাতাস পৌঁছে গেছে, দ্য ফিল্ডস, সেই মাঠে, ওয়ার দ্য ক্রপস আর হারভেস্টেড, যেখানে ফসল চাষ করা হয়। হি মেক্স অ্যান অ্যাপিল, সে একটা অ্যাপিল করছে, আবেদন করছে, টু দি ফিল্ডস টু বো ডাউন। হ্যাঁ, টু বো ডাউন, কেন কি বলছে, তাদেরকে মাথা নত করতে বলছে, মাথা নুইয়ে, টু গ্রিট অর ওয়েলকাম দি অসপিসিয়াস মর্নিং, সেই শুভ সকালকে তারা যেন ওয়েলকাম করে। ফাইনালি দ্য উইন্ড লেফট দি ভিলেজ অ্যান্ড এন্টার্ড আ চার্চ ইয়ার্ড।
তাহলে একটা চার্চ প্রাঙ্গণে প্রবেশ করেছে। দেয়ার হি মেড দি বেল অফ দি বেলফ্রি টাওয়ার রিং, সেখানে হঠাৎ করে এই বেলফ্রি টাওয়ারের উপর দিয়ে যখন বয়ে যাচ্ছিল তখন বেলটাকে সে বাজিয়ে দেয় লাউডলি অ্যান্ড আস্কড হিম টু অ্যানাউন্স, এবং তার মধ্য দিয়ে যেন একটা একটা অ্যানাউন্সমেন্ট করে দ্য অ্যারাইভাল অফ এ নিউ মর্নিং উইথ হিজ হোলি সাউন্ড, এবং যেন ওই পবিত্র সাউন্ডের মধ্য দিয়ে সকালের আগমনের একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। হয়েছে? নাও লুক এট দি লাস্ট two lines বা the final couplet. Look at the final couplet here. Last two lines. These last two lines are very significant. কেন বলছি ভালো করে বোঝো। It crossed the churchyard with a sigh. Sigh মানে একটা গভীর শ্বাস নিল। অর্থাৎ আমরা যখন when we feel disappointed, when we feel pain, when we suffer, কখনো কখনো আমরা এরকম দীর্ঘশ্বাস ছাড়ি একটা রিগ্রেট, অ্যাজ এ সেন্স অফ রিগ্রেট, অ্যাজ এ সেন্স অফ সাফারিং। কি বলছে? ইট ক্রস দি চার্চ ইয়ার্ড উইথ এ সাই, একটা দীর্ঘশ্বাস নিয়ে সে পেরিয়ে গেল কোথায় না চার্চ ইয়ার্ডটা, অ্যান্ড সেড নট ইয়েট কোয়াইট লাই। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে একটা চার্চ ইয়ার্ডের দুটো জিনিস কিন্তু প্রমিনেন্টলি পাওয়া যায়, একটা হচ্ছে চার্চ, ভালো করে বোঝো, ওয়ান ইজ চার্চ and the other is graveyard, GRAVEYARD। তাহলে এই গ্রেভইয়ার্ড আর চার্চ এই দুটো পাওয়া যায়। তাহলে প্রথম তার কিন্তু সাক্ষাৎ হয়েছে চার্চের সাথে, সেখানে বেলফ্রি টাওয়ারের বেলকে বাজিয়ে মানুষের কাছে মর্নিংয়ের যে আসার বার্তা পৌঁছে দিয়েছে। নাও while crossing through the churchyard he met the corpses. corpse, CORPSE, corpse বলতে কি না, corpse বলতে মৃতদেহ। তাহলে গ্রেভইয়ার্ড, এই যে গ্রেভইয়ার্ড বলতে যেটা কবরস্থান, সেখানে কি থাকে না মানুষের মৃতদেহগুলো থাকে। তো দেখো এতক্ষণ পর্যন্ত যাদের সাথে তার দেখা হয়েছিল, টিল নাও whom he met he was asking all to wake up and start their work. তাদের প্রত্যেককেই উইন্ড কি বলছে যে তোমরা উঠে পড়ো, ইউ প্লিজ ওয়েক আপ অ্যান্ড স্টার্ট ইউর ওয়ার্ক, তোমরা তোমাদের কাজ শুরু করো। বাট নাও দ্য পিকচার ইজ লিটল ডিফারেন্ট, এখন এর ছবিটা একটু আলাদা। তাহলে এই গ্রেভইয়ার্ডে তার দেখা কার সাথে হলো? মৃত ব্যক্তিদের সাথে, বা সেই আত্মাগুলোর সাথে যারা ওই মৃত ব্যক্তির। সো হি মেট দি সোলস অফ দি ডেড পার্সনস ইন দি গ্রেভইয়ার্ড। তাহলে সেই কবরস্থানে মৃত ব্যক্তিদের আত্মাদের সাথে বা মৃত ব্যক্তিদের সাথে তো সাক্ষাৎ হয়েছে। নাও আ কোয়েশ্চেন কামস whether he would ask the souls, whether he would ask the corpses to wake up and do their activity. কারণ আমরা জানি যে উইথ ডেথ, মৃত্যুর সাথে, অল আওয়ার অ্যাক্টিভিটিস কামস টু অ্যান এন্ড, সমস্ত কাজবাজের কিন্তু একটা পরিসমাপ্তি ঘটে মৃত্যুর সাথে সাথে। সো দ্য উইন্ড, এখানে উইন্ড সে যে কেবলমাত্র মেসেঞ্জার তাই না, হি ইজ ভেরি ওয়াইজ, সে কিন্তু ভীষণ পরিমাণে জ্ঞানী। সে জানে দ্যাট দি পিপল হু আর ডেড দে ক্যান নেভার বি অ্যাওয়েকেন্ড টু লাইফ, তাদেরকে আর বাঁচিয়ে তোলা যাবে না, তাই তাদের কাজ কিন্তু অলরেডি পরিসমাপ্ত হয়েছে। তাই তাদেরকে যদি সে বলে যে ওয়েক আপ অ্যান্ড স্টার্ট ইউর অ্যাক্টিভিটি, ইট উইল বি এ ফুলিশ অ্যাপিল, এটা একটা বোকাদের মতো আবেদন করা হবে। তাই সে একজন বুদ্ধিমান বার্তাবাহকের মতো সে তাদেরকে কি বলছে? নট ইয়েট, এখনো তোমাদের সময় হয়নি, নট ইয়েট ইন কোয়াইট লাই, তোমরা এখনো নিশ্চুপভাবে ঘুমিয়ে থাকো। অর্থাৎ তোমাদের সময় হয়নি, অর্থাৎ তোমাদের ইউ আর এনজয়িং ইটার্নাল অর ইউ আর এনজয়িং পেরেনিয়াল রেস্ট। এবং সে জানতো দ্যাট দি ডেড বডিজ ক্যান নেভার বি অ্যাওয়েকেন টু লাইফ, তাই like a wise messenger he simply asks them to keep lying, তোমরা ঘুমিয়ে থাকো, তোমাদের ওঠার দরকার নেই। তাহলে এই শেষের যে দুটো লাইন, এই শেষের দুটো লাইন কিন্তু একটু ট্র্যাজিক, একটা ট্র্যাজিক এন্ড আমরা দেখতে পাচ্ছি। মানে যেখানে একটা এত ভালো, যেখানে একটা বার্তা প্রথম থেকে দেখছি, at the very end it ends with
আর ট্র্যাজিক টোন, ট্র্যাজিক বলতে একটা যেন দুঃখের একটা যেন বার্তা আমরা শেষে পাচ্ছি, যেখানে মৃত ব্যক্তিদের কথা বলা হচ্ছে যারা এই সুন্দর মর্নিংটা উপভোগ করতে পারলো না। The people who are dead and cannot enjoy the the wonderful morning as they are dead. I hope you understand. তো এটার আমরা সামারিটা একটু দেখে নিই, দেন আই উইল সাম আপ দি হোল পোয়েম। বলছে দ্য লাস্ট টু লাইন্স আর ট্র্যাজিক ইন টোন, যেটা আমি বললাম দে আর ট্র্যাজিক, এই টোনটা ট্র্যাজিক। সাডেনলি দ্য উইন্ড পাসেস দি গ্রেভইয়ার্ড, হঠাৎ করে যখন উইন্ডটা পেরিয়ে যাচ্ছিল গ্রেভইয়ার্ড অর্থাৎ কবরস্থান, অ্যান্ড মিটস দি কর্পসেস, কর্পসেস মানে হচ্ছে মৃতদেহগুলোর সাথে যখন তার দেখা হলো, লাইং আন্ডার দি গ্রেভস, যেগুলো ঘুমিয়েছিল কোথায়, যারা ওই গ্রেভস, গ্রেভস বলতে কি না কবরের নিচে। দে আর এনজয়িং ইটার্নাল রেস্ট, তারা কি উপভোগ করছে, তাদের চিরন্তন বিশ্রাম, তাদেরকে ঘুম থেকে ওঠানো যাবে না। দে ক্যান নেভার বি অ্যাওয়েকেন, তাদেরকে কখনোই ওঠানো যাবে না। সো দ্য উইন্ড ডাজ নট ডিস্টার্ব দি সোলস, তাই ওই বাতাসটা সেই আত্মাগুলোকে, মৃতদেহের, তাদেরকে ডিস্টার্ব করেনি। অ্যান্ড পাসেস বাই, পেরিয়ে চলে যায় কোয়াইটলি, খুব নীরবে। সো আই হোপ ইউ হ্যাভ গট আ ক্লিয়ার আইডিয়া অফ দি হোল পোয়েম, কবির সম্পর্কে, কবিতা সম্পর্কে, তার স্ট্রাকচার অ্যান্ড ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট অফ দি পোয়েম হ্যাজ বিন ভেরি মাইনিউটলি ডিসকাসড। তো পুরোটাই বোঝানোর চেষ্টা করলাম, তোমাদের আশা করি বুঝতে কোথাও অসুবিধে হয়নি। তো পুরো ভিডিওটা ভালো করে ফ্রম দি বটম টু এন্ড, প্রথম থেকে শেষ পর্যন্ত একবার বা পারলে আরও এক দুবার দেখো, আশা করি কবিতাটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাবে। থ্যাংক ইউ সো মাচ।